হলরুমে আজ যেন একটা অদ্ভুত উত্তেজনার স্রোত বইছে। প্রত্যেকেই উপস্থিত। নীলিমা বেগম, আহসান আহমেদ, মোহনা, মায়া, নির্ঝর, অনামিকা, বিথি বেগম এবং নেহাল আহমেদ। অর্ণব ঠিক একপাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক গম্ভীরতা। সামনে টেবিলে ধোয়া ওঠা চা থমকে গেছে, যেন সেই কাপগুলোও অপেক্ষায়। কোনো কথা বোধ হয় আজ সকলকে স্তব্ধ করে দিবে। নীলিমা বেগম কপালে আঁচল তুলে বলেন, তাড়াতাড়ি বল, আমাদের রান্নাবান্না বাকি আছে। দিনের আলো থাকতে থাকতে কাজ ছেড়ে ফেলতে হয়, সেটা তুই তো জানিস। অর্ণব হাসে না, চিৎকারও করে না, শুধু গলা নামিয়ে বলল, মা তুমি শক্ট নিতে পারবা তো? আচমকা নীলিমা বেগম থমকে যান, তার মুখে চিন্তার ছায়া। কি বলতে চাস তুই অর্ণব? আহসান আহমেদ এবার গলা শক্ত করে বলে ওঠেন, হেয়ালি করছো কেন? আসল কথা বলো অর্ণব। সবাই বসে আছি তো তোমার কথার জন্য। সবার চোখ তখন অর্ণবের দিকে। একটা নিস্তব্ধতা, যেন কারো নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। অর্ণব বুক ভরা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলে, আমাদের ছোট্ট অনুকে খুঁজে পেয়েছি বাবা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নীলিমা বেগম উঠে দাঁড়িয়ে পড়েন। কি বললি? আমার অনু? আমার ছোট্টটা? কোথায় ও? মোহনার মুখ হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। মায়া কিছু বুঝে উঠতে পারে না, কৌতূহল নিয়ে চেয়ে থাকে অর্ণবের পানে। অনামিকা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রয়, তার ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আহসান আহমেদ চোখ কুঁচকে জিজ্ঞেস করেন, কখন, কোথায়? সে তো বহু বছর ধরে নিখোঁজ। অর্ণব এবার ধীরে ধীরে বলে, হ্যাঁ বাবা, কিন্তু অনু আর আগের মতো নেই। ও এখন এক অন্য জগতের সদস্য, অন্ধকার জগতের। মাফিয়া, চাঁদাবাজি, এমনকি তার গলা একটু কেঁপে যায়। হত্যার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ঘরটা হঠাৎ করেই যেন গলা টিপে ধরা নীরবতায় ডুবে যায়। নীলিমা বেগম পেছনে হেলে পড়েন সোফায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। না, আমার অনু এমন হতেই পারে না। ছোটবেলায় কত শান্ত ছিল, ছোট ছোট পায়ে হেঁটে ছুটে আসতো আমার কোলে। সে আমার অনু, সে খারাপ হতেই পারে না। আহসান আহমেদ নিচু গলায় বলেন, মেয়েটা হারিয়ে গিয়ে এত খারাপ হলো? আমারই দোষ হয়তো। জজ হয়ে কত শত্রুই তো জুটিয়েছিলাম, এজন্যই ওকে হারিয়েছি। আজ কিনা আমার মেয়েই আমার সামনে অপরাধী। নেহাল আহমেদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের ছোট্ট অনুকে হারানোর পর তাকে ফিরে পাওয়ার আশাই তো নিভে গিয়েছিল। ও যে ফিরে এসেছে এটাই তো অনেক। যদিও ও আর আগের সেই অনু নেই। তখনও বর্ষণ আসতে বলে ওঠে, হয়তো ভালোবাসা ওকে পাল্টাতে পারে, ওর দোষ আছে, কিন্তু আমাদের দায়ও আছে। হলরুমে তখন থমথমে নীরবতায় ছেয়ে যায়। সময় যেন থমকে গেছে সবার দৃষ্টি আর শ্বাসের ভারে। কেউ চোখ সরাচ্ছে না, কেউ কথাও বলছে না। অর্ণব দাঁড়িয়ে আছে এক কোনায়, চোখে কঠিন ক্লান্তি, কণ্ঠে দায়বদ্ধতার ভার। একদিকে নীলিমা বেগম সোফায় বসে কাঁদছেন, অন্যদিকে আহসান আহমেদ হাত জোড়া ঠোঁটে ঠেকিয়ে নির্বাক হয়ে তাকিয়ে আছেন মেঝের দিকে। বিথি বেগম তার কপালে হাত দিয়ে বসে আছেন। নেহাল আহমেদ এক কোণে বসে চোখ বন্ধ করে রাখলেও মুখে তীব্র চিন্তার ছায়া স্পষ্ট। সেই নিস্তব্ধতার ভিতরেই অর্ণবের চোখ কিছুটা কোমল হয়, তার ঠোঁটে মৃদু সংকেত। এখন তোমাদের সবাইকে একটা মানুষের সাথে পরিচয় করাতে চাই, যে একসময় আমাদের পরিবারের প্রাণ ছিল। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে জিতে নিন 1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট 2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট, বুস্ট 13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। একটু চুপচাপ পদধ্বনি ভেসে আসে সামনের দরজা থেকে। টিক 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 জুতো জোড়ার ধীর কিন্তু দৃঢ় শব্দ যেন সবার হৃদস্পন্দন ছাপিয়ে শোনা যায়। দরজা খুলে যায় ধীরে ধীরে। পরক্ষণেই একটি মেয়ে প্রবেশ করে ভেতরে। হ্যাঁ, এটাই তাদের অনু, যে আজ বড্ড বড় হয়ে গিয়েছে। তার মুখে আগের সেই ছোট্ট অনুর ছায়া কোথাও নেই। কাঁধে একটা ছোট ব্যাগ আর চোখে আছে এমন এক শূন্যতা, যেন হাজার যুদ্ধ পেরিয়ে এসেছে সে, কিন্তু একটাও জয়লাভ করেনি। নীলিমা বেগম এক ঝলক তাকিয়ে চিৎকার করে ওঠেন, অনু, আমার অনু, মা তুই, সত্যিই তুই। তিনি উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে ছুটে আসেন, কিন্তু অনিমা, যে এখন অনু নাম শুনলেও চমকে ওঠে না, এক পা পিছিয়ে যায়। দয়া করে ছুবেন না আমাকে, আমি আপনাদের সেই অনু নই, এখন আমি অন্য কেউ। নীলিমা বেগম থমকে যান, তার চোখ জলে ভরে যায়। একটা বার মা বলে ডাক না, এমন কেন করছিস তুই? অনিমার চোখ কাঁপে, সে মুখ ফিরিয়ে নেয়। অর্ণব সামনে এগিয়ে এসে বলে, অনু, আমরা তোর পরিবার, আমাদের থেকে দূরে গিয়ে যা হবার হয়েছে, কিন্তু আমরা তো আজও তোকে ভালোবাসি, তোকে ফিরিয়ে নিতে চাই। এখনো মুখ ফিরিয়ে থাকবি? তুই তো ফিরতে চেয়েছিলি। আহসান আহমেদ ধীরে ধীরে বলেন, আমি জানি তুই ভুল পথে চলে গেছিস, কিন্তু সে তো তুই ইচ্ছে করে করিসনি। আমরা তোকে আগলে রাখতে পারিনি, আমাদের দোষও তো কম না। এখন না হয় নতুন করে শুরু কর, এখন আর তোকে হারাতে চাই না।
অনিমা এবার মুখ তুলে চেয়ে দেখে সবার দিকে, চোখ দুটো কেমন যেন ঝাপসা। তোমরা সবাই জানো আমি কোথায় ছিলাম, কি করেছি? আমি নিজেকে মানুষই মনে করি না আজকাল। পাপ আর প্রতারণার মিশ্রণে গড়া আমার দিন রাত্রি। তোমরা সবাই আলোর মানুষ আর আমি শুধু আধার। আমি তোদের আলো নষ্ট করতে চাই না। বর্ষণ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আধারে থেকেছিস বলেই তো আলোয় ফেরা দরকার। তোকে পাল্টানোর দায় শুধু তোর না, আমাদেরও। পরিবার মানেই তো এই একে অপরকে আঁকড়ে ধরা, হারিয়ে গেলে খুঁজে ফিরিয়ে আনা। বিথি বেগম তখন খুব ধীরে এসে অনিমার সামনে দাঁড়ায়। তার গলায় কোনো ঝাঁজ নেই, শুধু দীর্ঘশ্বাস। তোর ফিরে আসাটা আমাদের কাছে ঈদের চাঁদের মতো। কত বছর আমরা তোর অপেক্ষা করেছি জানিস? আজ যদি তুই থেকেও দূরে থাকিস তাহলে এই ফিরে পাওয়ার মানেটা কি? অনিমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সে এবার ধীরে ধীরে এগিয়ে আসে নীলিমা বেগমের সামনে দাঁড়ায়। চোখে জল, কিন্তু ঠোঁটে এক টুকরো শান্তি। আমি ফিরে এসেছি, যদিও আমি ভাঙা, তবু যদি কেউ জোড়া লাগাতে পারে সেটা শুধু পরিবারই পারে। আমি চেষ্টা করব, সত্যি বলছি। নীলিমা বেগম এবার অনিমাকে জড়িয়ে ধরেন। কান্না আর ভালোবাসার এক অপূর্ব মিশ্রণে ঘরটা আবার নিঃশ্বাস নিতে শুরু করে। অনামিকা দীর্ঘ শ্বাস ফেলে সকলের পানে চেয়ে, তাহলে গতদিনের সবকিছুই সত্য। হুট করে আজ জানলে হয়তো সে রিয়েক্ট করত, কিন্তু আজ করলো না। সকলের পুনর্মিলনের তৃপ্তি এবং আনন্দে যেন তার ভেতরটাও আনন্দে ভরে উঠেছে। কিন্তু হৃদয়ে চাপা পড়ে থাকা এক গোপন দীর্ঘশ্বাস বলছে, এইসব তোর না, আসল জন ফিরে এসেছে। এখন সবকিছু ফিরিয়ে দিয়ে চলে যেতে হবে। হলরুমটা তখনও উৎসবের আবহে মুখর। অনুর ফিরে আসার আনন্দে সবার চোখে মুখে চেনা উচ্ছ্বাস। কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ পুরনো কথা মনে করিয়ে হাসছে। সবার চা কফি নিয়ে বসা, গল্পে আড্ডায় মত্ত। সেই সময় হঠাৎ করেই বর্ষণের গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আমিও একটা কথা বলতে চাই। যেহেতু সবাই একসাথেই আছো, বলেই দেই। কথাটা শুনে হলরুমে যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। চুপচাপ হয়ে গেল সবাই। অর্ণব একটু হেসে বলল, কি বলবি, চটপট বলে ফেল। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান মাথায় আসছে, যেটা ফল দিতে চাচ্ছিস। বর্ষণ একগাল হালকা হাসলো, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত রকমের চাপা আতঙ্ক। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি সিরিয়াসলি একটা কথা বলতে চাচ্ছি। জানি না কিভাবে নেবে তোমরা, এখন না বললেও ভবিষ্যতে জানবেই। তার চোখ গিয়ে স্থির হলো বিথি বেগমের চোখে। ধীরে এসে তিনি মায়ের হাত দুটো ধরে কাপা গলায় বলল, মা, আমি তোমার সন্তান নই। তুমি যাকে ছেলে বলে আগলে রেখেছ, সে আসলে তোমার মৃত সন্তানের জায়গায় রাখা এক মাতা পিতা ধারা ত্যাগকৃত সন্তান। চারপাশে থমথমে নীরবতা। বিথি বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে। নীলিমা বেগম, মোহনা, মায়া, অনামিকা সবাই থ মেরে গেছে। বর্ষণ ধীরে ধীরে বলতে লাগলো, তোমার এবং আমার জন্মদাত্রীর একই দিনে ডেলিভারি হয়েছিল। তোমার জন্মদাত্রী আমাকে চাননি, তাই জন্মের সময় তোমার মৃত সন্তানের জায়গায় আমাকে রেখেছিলেন। আর তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে নিয়েছিলে। আমাকে পরিচয়, পরিবার, ভালোবাসা দিয়েছিলে। আমার একটা যমজ ভাইও ছিল, তাকে আমার জন্মদাতা রেখে দিয়েছিল। জোর করে আমার জন্মদাত্রীর অনিচ্ছা সত্ত্বেও সেই ভাই সে আর কেউ না, নির্ঝর। সবাই অবাক চোখে তাকিয়ে, যেন কেউ বিশ্বাস করতে পারছে না। নির্ঝর আমার ভাই এবং অনামিকার মনের মানুষ। বর্ষণের গলা কেঁপে উঠল। পুনরায় দীর্ঘ ফেলে নির্ঝর বলা শুরু করলো, আমি জানি ও মোস্ট ওয়ান্টেড একজন অপরাধীর ছেলে, নির্জন শিকদারের। জানি ছোটবেলা থেকেই ও অবহেলায় বড় হয়েছে। রাগ, অভিমান, একাকিত্ব ওকে অনেক ভুল পথে টেনে নিয়ে গেছে। কিন্তু আমি যা বলছি সেটা বিশ্বাস করো, ওর মধ্যে এখন একজন ভালো মানুষ বেঁচে আছে। ও ভাঙা, কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট নয়। হলরুমের বাতাস যেন থমকে গেছে। সেই নিস্তব্ধতা ভাঙল অর্ণব। তুই ঠিক কি বলতে চাচ্ছিস বর্ষণ? বর্ষণ শান্তভাবে তাকিয়ে বলল, আমি চাই তোমরা নির্ঝরকে গ্রহণ করো অনামিকার জন্য। ও মানুষটা খারাপ নয়। অনামিকা ওর সঙ্গে সত্যিই সুখে থাকবে, এই বিশ্বাস নিয়ে বলছি। সবাই যেন হতভাগ, কারো মুখে কোনো কথা নেই। অথচ এই মুহূর্তে সবচেয়ে চুপচাপ মানুষটা অনামিকা। সে চুপ করে শুনছিল প্রতিটা শব্দ, প্রতিটা সত্যি, প্রতিটা কষ্ট। তার চোখে তখনও ঝাপসা কুয়াশা। নিজের মনেই সে ফিসফিস করে বলে, নির্ঝর, উনি কি আদৌ আমায় চান? বর্ষণ ভাই যা যা করছে সেটা কি আদৌ আমাদের দূরত্বের অবসান করতে পারবে? আমাদের দূরত্ব যে অসীম। সবার আড়ালে সে ধীরে ধীরে বেরিয়ে যায় নিঃশব্দে। এদিকে বিথি বেগম বর্ষণকে বুকে টেনে নেন। দু চোখে কান্না ঝরছে, তবু ঠোঁটে হাসি। তুই কে সেটা আমার জানার বিষয় না। আমি শুধু জানি তুই আমার কলিজার টুকরা। তুই আমার ছেলে ছিলি, ছেলেই থাকবি। জন্ম না হোক, ভালোবাসা তো আমার মায়ের মতোই ছিল। নেহাল আহমেদ এসে পিঠে হাত রাখলেন ছেলের। বোকা ছেলে, জন্ম পরিচয়ের সম্পর্ক ভাঙে না। তোকে আমরা যে ভালোবাসা দিয়েছি তাতে ফাটল ধরবার মতো কিছুই নেই। তুই আমাদের ছেলে। আর নির্ঝর যদি তোর ভাই হয়
তাহলে সেও আমাদের আপনজন। নীলিমা বেগম একটু হেসে বললেন, এখন পর্যন্ত আমাদের বাড়িতে দুটো ছেলে ছিল, আজ থেকে না হয় আরেকটা ছেলে অ্যাড হবে, ক্ষতি কি? আর অনামিকার খুশি তো আমাদের কাছে সবার আগে। যদি ওর খুশি নির্ঝরেই থাকে তাহলে আমরা মেনে না নিয়ে কি পারি? আলো আধারের মাঝে দাঁড়িয়ে বর্ষণের চোখে জল, কিন্তু সেই জল যেন ক্লান্তি ঝরায় না, বরং নতুন এক আশ্বাস, নতুন শুরুর অনুভূতি। পেছন থেকে মায়া ফিসফিস করে বলে উঠে, শুরুটা ভুল হয়েছিল ঠিকই, কিন্তু শেষটা মনে হয় ঠিক পথেই এগোচ্ছে। ঘড়ির কাঁটায় ঠিক কতটা বাজে বোঝা যায় না। আলো আধারের খেলা ঘর জুড়ে। জানলার পাশের পর্দা অল্প বাতাসে দুলছে, যেন প্রতীক্ষারও একটা শব্দ আছে। নির্ঝর সোফার কোনায় হেলান দিয়ে বসে, চোখে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। হঠাৎই করিডর থেকে হালকা পদচিহ্নের শব্দ আসে। নির্ঝরের কানে বাজে যেন অতীতের সুর। চোখ মেলে না, কিন্তু আনমনেই বলে ফেলে, আজ এত দেরি করে আসলে যে? মাঝখানে দুদিন আসনি, তাই ভাবলাম হয়তো চিরতরে দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছো। অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। অনামিকার সেই চঞ্চল হাসি, ঝটপট জবাব, সব অনুপস্থিত। বদলে এক পরিচিত চেনা কণ্ঠ নরমভাবে ভেসে আসে, নির্ঝর, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? মুহূর্তেই নির্ঝরের চোয়াল শক্ত হয়ে যায়। সে উঠে দাঁড়ায়, যেন শব্দের ভারেই ভেঙে গিয়েছে তার নির্ভরতার দেয়াল। তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে জানো না? ঝড় থেকে একবার বেঁচে ফেরা যায়, তবে দ্বিতীয়বার বেঁচে যাওয়া বোকামি। ঠোঁটে কঠোরতা, গলায় শীতল বিষ। দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা সায়নীকে আজ কেমন অসহায় দেখায়। ঠোঁট কাঁপে তার, ঠোঁট ভিজে যায়। সরি নির্ঝর, আমি পারছি না আর। আমার ভেতরটা কেমন করে উঠছে বারবার। সত্যি তোমায় ঠকিয়ে ভালো করিনি আমি। প্লিজ একটা সুযোগ দাও। আমি জানি এখনো তোমার হৃদয়ে আমি কোথাও আছি। নির্ঝরের চোখে বিদ্যুৎ খেলে যায়, কিন্তু সে শান্ত থেকে বলে, নির্ঝর শিকদার সকলকে একটা সুযোগ দেয় কেবল, দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। তোমায় ভালোবেসে একবার প্রতারণা পেয়ে আবার পাওয়ার শখ আছে নাকি আমার, যে আরেকটা সুযোগ দেব? সায়নীর গলা কেঁপে ওঠে, কিন্তু সে থেমে যায় না। তবে কি অনামিকা নামের মেয়েটিকে জীবনে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? নির্ঝরের চোখে কেমন এক জ্বালা, ঠোঁটে শক্ত করে বলে ওঠে, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরেকটা কথা শুনে রাখো, আমি তোমাকে আর ভালোবাসি না, ঘৃণা করি। তুমি আবার আমার জীবনে আসতে পারবে এমন কল্পনা করলে এটা তোমার বোকামি হবে। আর অনামিকা, সে আমার কাছে ভিন্ন রকম, যা তোমার কাছে ব্যাখ্যা করার প্রয়োজনও বোধ করছি না আমি। সায়নী কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়, কিন্তু নির্ঝরের চোখের ধাঁধা যেন তাকে গিলে খায়। বেরিয়ে যাও বলছি। নির্ঝরের গলা কর্কশ, অথচ শান্ত। অন্যথায় আমাকে যদি তোমায় বের করতে হয়, তখন হয়তো জীবন নিয়ে আর বের হতে পারবে না। সায়নী জানে এটাই চূড়ান্ত। চুপচাপ পিছিয়ে যায় দরজার দিকে, চোখের কোণায় তীব্র অনুতাপ, ঠোঁটে নীরব কান্না। সায়নী পেছন ফিরে আর তাকায় না, কারণ জানে তাকালেই হয়তো নিজেকে আর ধরে রাখতে পারবে না। নির্ঝর দরজার পাশে দাঁড়িয়ে এক পলক দেখে তার চলে যাওয়া। তার মাথায় একটাই চিন্তা আসে, আমি কি সত্যি ওকে ভালোবাসতাম? তাহলে এত সহজে কি করে ফিরিয়ে দিলাম? না, হয়তো এটা ভালো লাগা ছিল, এবং অপর প্রান্ত থেকে ভালোবাসা পাওয়ার লোভ ছিল, যেটা প্রতারণার ধারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভারী একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নির্ঝরের ভেতর থেকে। হুট করে একটা কথা মাথায় খেলে যায় নির্ঝরের, অনামিকা কি তাহলে সত্যিই চিরতরে দূরত্ব বাড়ানোর জানালা দিয়ে রোদের আলতো আলো পড়েছে নির্ঝরের মুখে। বেলবেল করে বেজে ওঠা ফোনের শব্দে হঠাৎই ঘুমটা ভাঙল তার। অচেনা ঝিমধরা চোখে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নেয়। বর্ষণের একের পর এক মিসড কল। কপালে ভাঁজ ফেলে উঠে বসে সে। কিছু একটা গুঞ্জন যেন বুকের গভীর থেকে উঠে আসে। অস্থিরতা ছড়িয়ে পড়ে চেতনায়। ফোনের স্ক্রিনে আবারও বর্ষণের নামটা টিপে দেয় নির্ঝর। দুইবার তিনবার, তারপরেই অপর প্রান্ত থেকে ভেসে আসে বিরক্ত কিন্তু চিন্তিত এক কণ্ঠ, কি মরার ঘুম ঘুমাস? নির্ঝরের গলা তখনও ঘুমের ভারে ক্লান্ত। অনেক রাতে চোখ লেগেছিল রে, খেয়াল করিনি। বর্ষণ তাড়াহুড়ো করে বলে ওঠে, ওসব বাদ দে। অনামিকা কি তোর বাসায় গিয়েছে? নির্ঝরের চোখ হঠাৎ বড় হয়ে যায়। মানে, ও কি বাসায় নেই? আমার এখানে তো কয়েকদিন ধরেই আসে না। বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল অনু ফিরেছে। সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল ওকে ঘিরে যে কেউ খেয়ালই করলো না অনামিকাকে। আমিও ভেবেছিলাম কিছুক্ষণ একা থাকুক, একটু নিজের মতো, কিন্তু সকালে মায়া গিয়েছিল ওর ঘরে। ঘর ফাঁকা। আমিও খুঁজে দেখলাম, কোথাও নেই, তাই তোকে কল দিলাম। ভাবছিলাম যদি তোর এখানে যায়, কিন্তু এখন তো চিন্তাই হচ্ছে ও আবার আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো না তো। তোদের মতো মানুষ একা থাকলে কেমন আবেগে ভাসিস সেটা তো জানি। নির্ঝরের বুকের ভেতর হিম হয়ে গেল। মাথার মধ্যে ঘোলাটে কুয়াশা জমে আছে। তবু মন বলছে কিছু একটা হয়েছে। কাল অনুর সত্যিটা যখন জানালো সবাইকে, অনামিকার মুখটা কি তখন ফাঁকা হয়ে গিয়েছিল? ও কি নিজেকে হারিয়ে ফেলেছে?
নিজের অস্তিত্বটা নিয়ে নতুন করে দ্বিধায় পড়েছে, নাকি নিঃসঙ্গতা ওকে গিলে খেতে শুরু করেছে? মেয়েটা নিঃসঙ্গ কিনা ফিসফিস করে নিজের মনেই বলে নির্ঝর। সে জানে সেই নিঃসঙ্গতা কতটা তীব্র হতে পারে। বুকের ভেতর পোড়া এক শূন্যতা জমে ওঠে, যেটা বাইরের কেউ বোঝে না, শুধু যারা ভেতর দিয়ে পুড়ে গেছে তারাই বোঝে। চোখ বুঝলে অনামিকার সেই অভিমানী চোখ দুটো মনে পড়ে। তাহলে কি আরো একবারও হারিয়ে যাচ্ছে কিছু নির্ঝরের জীবন থেকে? নির্ঝর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানালার দিকে এগিয়ে যায়। আকাশটা অদ্ভুতভাবে শান্ত, নীল, অথচ বুকের ভেতরে তীব্র ঝড়। হাতটা চুলে চালিয়ে নিজেকে স্থির করে সে। চোয়াল শক্ত হয়। না, এইভাবে চলবে না। অনামিকাকে খুঁজে বের করতেই হবে। যে কোনো ভুল হবার আগেই এক মুহূর্ত আর দেরি না করে শার্টটা গায়ে চাপিয়ে দ্রুত বেরিয়ে পড়ে নির্ঝর। আজ যেন শুধু একজন মেয়েকে খুঁজতে নয়, তার নিঃশব্দ কান্নাকে জড়িয়ে ধরতে আরেকটা হারিয়ে যাওয়া আত্মাকে ফিরে পেতে যাচ্ছে সে। ঘরের প্রতিটা কোণে যেন এক ধরনের অস্থির শূন্যতা ঘুরে বেড়াচ্ছে। কারো মুখে হাসি নেই, কারো চোখে নিঃশান্তি নেই। প্রতিটি নিঃশ্বাস ভারী। দেয়ালে টিকটিক করে চলছে ঘড়ি, আর সেই টিকটিক শব্দটাই যেন বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকের অস্বস্তি। অনিমা এক কোণে দাঁড়িয়ে, মুখ নিচু, চোখ লাল অপরাধভাবে ভরা, যেন নিজের ছায়াকেও সে এখন ক্ষমা করতে পারছে না। অনিমা শান্ত কণ্ঠে বলল, আমারই দোষ। আমি ওকে এমন কিছু কথা বলেছিলাম যেটা ওর মনে লেগে যেতে পারে, হয়তো সেজন্যই চলে গেছে। অর্ণব ধমকের সুরে বলল, কি বলেছিস তুই? আর তুই কিছু বলেছিস বলে ও কি এমন করে যাবে? এটা ভাবছিস কিভাবে? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে জিতে নিন 1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট 2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট, বুস্ট 13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। অনিমা চোখ নামিয়ে বলল, না মানে আমি আসলে ভেবেছিলাম ওর জায়গায় এতদিন আমি থাকলে হয়তো আমি বিষয়টা সহজে গ্রহণ করতে পারতাম না। আমি তো নতুন এসেছি, আর ওকে তো তোমরা ছোটবেলা থেকে চেনো, ভালোবাসো। ওর জন্য যদি আমাকে ভালো না বাসো তোমরা, কিন্তু আমি ভুল ছিলাম, আমি ভুল করে ফেলেছি, সরি। মায়া একটু রুক্ষ কণ্ঠে কিন্তু তাতে একটা স্নেহ মিশে বলল, অনামিকা তো নরম নয় অনিমা, ওর মন অনেক শক্ত, অনেক ধৈর্যশীল। আবেগে ভেসে একজনের কথায় এতদিনের পরিবারের ভালোবাসাকে উপেক্ষা করে চলে যাবে, এটা ওর স্বভাব নয়। মোহনা চিন্তিত মুখে ধীরে ধীরে হাঁটছে রুম জুড়ে। হয়তো ওর নিজেরও কিছু চলছিল মনের ভেতরে, হয়তো মাইন্ড ফ্রেশ করতে গিয়েছে কোথাও। ফোনটাও তো বন্ধ। অর্ণব অস্থির হয়ে উঠে দাঁড়ায়, কিন্তু কোথায় গেল সে? কোথাও তো কোনো ক্লু রেখে যায়নি। ও তো এমন হুট করে কোথাও গায়েব হবার মেয়ে নয়। অনিমা নরম কণ্ঠে বলল, আমি শুধু আমার অনুভূতিটা বোঝাতে গিয়ে ভুলভাবে বুঝিয়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার উপস্থিতিটা যেন সে হালকাভাবে নেয়, কিন্তু আমি বুঝতে পারিনি আমি নিজেই তাকে হালকাভাবে নিচ্ছি। আমার শব্দগুলোই বড্ড ভুল ছিল। বিথি বেগম নরম হয়ে অনিমার পাশে গিয়ে বসে বলেন, ভুল আমাদের সবারই হয় অনু, তুই নতুন এসেছিস, তোর আবেগ সত্যি, কিন্তু আমাদের অনামিকা হারিয়ে গেলে আমরা সবাই নিজের এক একটা অংশ হারাবো। নীলিমা বেগম অসহায় কণ্ঠে বললেন, আমি কেন শান্তি পাই না? আমার সংসারে কোনো না কোনো অশান্তি লেগেই থাকে। অনুকে পেলাম, কিন্তু এখন অনামিকাকে নিয়ে চিন্তা হচ্ছে। হাসান আহমেদ বলল, অর্ণব সব জায়গায় খোঁজ লাগাও, মেয়েটা কোথায় গেছে? বসন্ত খুঁজতে বের হলো, তাও এখনো তো খোঁজ নেই। ঘরে আবার নীরবতা, কেবল বাতাসে দুলতে থাকা জানালার পর্দা আর দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ। কেউ কিছু বলতে পারছে না। অনিমার চোখে অনুশোচনা জমে আছে, আর বাকিদের চোখে আতঙ্ক। সবার মনে একটাই প্রশ্ন, অনামিকা কোথায়? নির্ঝর আর বর্ষণ পাশাপাশি দাঁড়িয়ে, চোখে ধুলোমাখা ক্লান্তি, মন ভরা উদ্বেগ আর একরাশ অসহায়তা। অনামিকা, যার কোনো খোঁজ নেই এখন পর্যন্ত। সেই শূন্যতা যেন গলা টিপে ধরেছে দুজনকে। নির্ঝর নরম গলায় বলে উঠল, আমরা তো প্রায় গোটা শহর খুঁজে ফেললাম, ও কোথায় গেল বর্ষণ? বর্ষণ ঠোঁট কামড়ে ধরে, দৃষ্টি স্থির রাস্তার এক প্রান্তে। ও কোনোদিন এরকম করে চলে যায় না। কিছু একটা হয়েছে নির্ঝর। এই মুহূর্তেই একটা কালো গাড়ি হঠাৎ এসে দাঁড়ায় তাদের সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামলেন নির্জন শিকদার। চিরচেনা ঠান্ডা চাহনি, চোখে রহস্যময় আত্মবিশ্বাস। কাঁচা পাকা চুলে হালকা বাতাসে উড়ে যাচ্ছে তার শার্টের কলার। তিনি ঠোঁটে একটি স্নান হাসি টেনে বললেন, বাহ, একজন মেয়ের জন্য দুই ভাই এত উদ্বিগ্ন হয়ে পড়েছ? নির্ঝর তৎক্ষণাৎ এক ধরনের সন্দেহ নিয়ে এগিয়ে আসে, চোখে ধ্বংসাত্মক প্রশ্নের ঝড়। অনামিকার গায়েব হওয়ার পেছনে আপনার কোনো হাত নেই তো? নির্জন শিকদারের ঠোঁটের কোণে খেললো এক বিদ্রোপী হাসি। হাত থাকলেই বা কি, চাইলে তাকে উড়িয়ে দিতে আমার একটুকুও কাঁপবে না, এটা তো জানোই।
কিন্তু এটুকু বলতে পারি যেখানেই আছে সেফ আছে এখনো। আপনি? বর্ষণ এগিয়ে আসে, গলার স্বর ঝাঁঝালো। অনামিকার কিছু হলে কিন্তু এবার আপনাকে ছেড়ে কথা বলবো না, খবর করে ছাড়বো। বর্ষণ, তুমি তো বোনের খোঁজে হন্য হয়ে ঘুরছো, কিন্তু বউটা ঠিক আছে কিনা সেটা একবারও খোঁজ নিয়েছো? নির্জন শিকদারের ঠান্ডা কথায় এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় বর্ষণ। কি বলছেন আপনি? বর্ষণের কণ্ঠ কাঁপে, চোখে ধাক্কা খাওয়া বিস্ময়। নির্ঝর সামনে এসে দাঁড়ায়, রাগে চোখ লাল। কি শুরু করেছেন এসব? একজন বাবা হয়ে আপনার কি একটুকুও মন গলছে না? কেউ ছেলেদের জীবন নিয়ে এরকম খেলতে পারে? তোমরা ছেলেই বা কবে হলে আমার, যেখানে তোমরা নিজেরাই আমাকে বাবা মনে করো না? নির্জন শিকদারের গলায় তাচ্ছিল্যের তীক্ষ্ণ ছোঁয়া স্পষ্ট। আপনি বাবার মতো কখনো কিছু করেছেন? বর্ষণ গর্জে ওঠে, আপনার কোনো কাজেই পিতৃত্বের ছাপ নেই, তাই তো আপনি আমাদের হৃদয়ে জায়গা পান না। নির্ঝরের ঝাঁঝালো কণ্ঠ, এক মুহূর্তের নীরবতা। নির্ঝর এগিয়ে এসে থেমে গিয়ে জিজ্ঞেস করে, আপনি আসলে চান কি? অনামিকাকে গায়েব করে কি বোঝাতে চাইছেন আপনি? নির্ঝর শিকদার এক দীর্ঘশ্বাস ফেলে, চোখ দুটো ভিজে যায় অদ্ভুত এক অতীতের অভিশাপ ও অহংকারে। আমি চাই তোমরা আমার মতো হও। এই মায়া ভালোবাসা সব ফাঁকি, এগুলোয় আটকালে ছিঁড়ে যাবে। আমি তো এসব কেটে এসেছি বহু আগেই। তিনি পেছনে ফিরে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে থেমে বলেন, ভালোবাসা যত দেবে ততই দুর্বল হবে। আমি চাই না আমার উত্তরসূরি দুর্বল হোক। আর যদি অনামিকার সত্যি খোঁজ চাও তাহলে দাম দিতে শেখো। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে যেন চারপাশ কেঁপে ওঠে। নির্ঝর দাঁড়িয়ে থাকে স্থির চোখে। এই লোক বাড়াবাড়ি করে ফেলেছে। এইবার ছেলের হাতে যদি ওনার পতন হয় তবে কিছু করার থাকবে না বললাম। বর্ষণের তীক্ষ্ণ কণ্ঠ। নির্ঝর চোখ বন্ধ করে একটা সিদ্ধান্তের মতো কিছু নিয়ে বলে, ওনার জন্যই বরাবর আমি সবকিছু থেকে পিছিয়ে আপোষ করেছি। আর না, এইবার আর ওনার ইচ্ছাতে চলবে না। তবে কি এইবার দুই ভাই মিলে পিতার সাম্রাজ্যের পতন করবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। জানি আজকের পর্বটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটা জানলে অবাক হবেন যে এই গল্পের আর মাত্র একটা এপিসোড আছে, মানে এই গল্পের শেষ পর্ব। সো শেষ পর্ব নিয়ে দেখা হবে অবশ্যই আগামীকাল। আর হ্যাঁ গাইস, আমাদের কিন্তু 1 লক্ষ পরিবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে। সো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।